আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে মৌলিক জিকে অংশের জন্য এইচএসসির আমাদের মূল যে টেক্সট বুকগুলো ছিল, যেমন পৌরনীতি, অর্থনীতি, ইসলামের ইতিহাস, সমাজ কল্যাণ, সমাজবিদ্যা, ইসলামের ইতিহাস, এগুলো থেকে প্রশ্ন আসে। এ কারণে আমরা গত বছর এইচএসসির মূল বই থেকে আমরা আমাদের কোর্স করিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এবছরও আমরা আমাদের মৌলিক জিকে ক্লাস শুরু করেছি এইচএসসির মূল বই থেকে। আজকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস। প্রথম অধ্যায়ে রয়েছে পৌরনীতি ও সুশাসনের ধারণা এবং পৌরনীতি সুশাসনের সাথে অন্যান্য বিষয়গুলোর যে সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন। পৌরনীতির ইংরেজি হচ্ছে সিভিক্স এবং সুশাসনের ইংরেজি হচ্ছে গুড গভর্নেন্স। পৌরনীতি হচ্ছে সিভিক্স এবং সুশাসন হচ্ছে গুড গভর্নেন্স। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যেটা আমরা আগে দেখলাম। এই সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। তাহলে সিভিস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, অর্থাৎ সিভিস মানে সিটিজেন বা নাগরিক, এবং সিভিটাস মানে হচ্ছে সিটি স্টেট, যার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সুতরাং এখানে মূল বিষয় হচ্ছে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, যেটা এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ নাগরিক বা সিটিজেন এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র বা সিটি স্টেট। সংস্কৃত ভাষায় নগরকে সিটি, পুর বা পুরী বলা হয় এবং নগরে যে বসবাসকারী অধিবাসীদের বলা হয় পুরবাসী। এ কারণে নাগরিক জীবনের অন্য নাম হচ্ছে পৌর জীবন। প্রাচীন গ্রিসে এক একটি নগরাষ্ট্র ছিল এক একটি রাষ্ট্র। যার প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য রাষ্ট্র ছিল অ্যাথেন্স এবং স্পার্টা। বর্তমান আধুনিক রাষ্ট্রগুলো গ্রিসের নগরাষ্ট্র এর মতো নয়, বরং এগুলো হচ্ছে জাতিরাষ্ট্র বা নেশন স্টেট হিসেবে পরিগণিত। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। গভর্নমেন্ট এর মতোই গভর্নেন্স শব্দটি এসেছে কুবের নাও নামক একটি ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ পরিচালনা করা। 1989 সালে বিশ্বব্যাংক একটি প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছিল, বি ইউনিটে, যে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে কে? উত্তর হচ্ছে বিশ্ব ব্যাংক 1989 সালে। এবং 2000 সালে বিশ্ব ব্যাংক সুশাসনের জন্য 4টি স্তম্ভ ঘোষণা করে। এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। 2000 সালে বিশ্ব ব্যাংক সুশাসনের জন্য 4টি স্তম্ভ ঘোষণা করে। 4টি স্তম্ভ মনে রাখবেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যেটা এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে।
সিভিটাস হচ্ছে ল্যাটিন শব্দ। প্রাচীনকালে অ্যাথেন্স এবং স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল? সেটা হচ্ছে নগর রাষ্ট্র। এবং বর্তমান রাষ্ট্রগুলো হচ্ছে জাতি রাষ্ট্র। সুশাসন কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, যেটা আমরা দেখলাম চারটি? এখানে আপনাদের অবগতির জন্য জানাই যে প্রত্যেকটি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, সেগুলো আমাদের শিক্ষকগণ আগে থেকেই মার্ক করে রাখেন। এর ফলে আমরা সব লাইন আমাদের পড়তে হয় না এবং আমাদের সময় বাঁচে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো, অংশগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি। লাহোর প্রস্তাব হয়েছিল 1940 সালে, ভাষা আন্দোলন হয় 1952 সালে, যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 সালে, 6 দফা হয় 1966 সালে, গণ অভ্যুত্থান হয় 1969 সালে, নির্বাচন হয় 1970 সালে এবং মহান মুক্তিযুদ্ধ হয় 1971 সালে। এই অধ্যায়ে মনে হয় আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। তাহলে প্রথম অধ্যায় আমরা দেখলাম, আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, কারণে প্রায় দুইটি তিনটি করে ছোট ছোট অধ্যায়গুলো দুইটা তিনটা করে শেষ করার চেষ্টা করব। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সুশাসন, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। প্রাচীন গ্রিসে আজ থেকে 1600 বছর আগে দার্শনিক প্লেটো আদর্শ শাসকের কথা বলেছেন। তাহলে আদর্শ শাসকের কথা বলেছেন দার্শনিক প্লেটো গ্রিসে 2600 বছর আগে। তৃতীয় অধ্যায়, মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। মূল্যবোধের ইংরেজি হচ্ছে ভ্যালুস, আইনের ইংরেজি হচ্ছে ল, স্বাধীনতার ইংরেজি হচ্ছে লিবার্টি এবং সাম্যের ইংরেজি হচ্ছে ইকুয়ালিটি। সামাজিক মূল্যবোধ হলো একটি মানদণ্ড, উক্তিটি করেছেন H.M. জনসন। মূল্যবোধের উপাদান। মূল্যবোধের কয়েকটি উপাদান রয়েছে, পাঁচটি: নীতিবোধ, শৃঙ্খলা, সহমর্মিতা, সৌজন্যবোধ এবং মানবিকতা। মনে রাখবেন, পরীক্ষায় এসে থাকে। সামাজিক মূল্যবোধ হলো একটি মানদণ্ড, উক্তিটি করেছেন H.M. জনসন। সামাজিক মূল্যবোধের উপাদান: নীতিবোধ এবং শ্রমের মর্যাদা। অমানবিকতা সামাজিক মূল্যবোধের উপাদান নয়। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে নৈতিকতা। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে পরমত সহিষ্ণুতা, স্বচ্ছতা, আইনের শাসন, ন্যায়পরায়ণতা, সচেতনবোধ সচেতনতাবোধ, সৃষ্টি এবং দায়বদ্ধতা। আইনের ধারণা ও শ্রেণীবিভাগ। আইন হচ্ছে মানব সমাজের দর্পণ স্বরূপ। তাহলে মানব সমাজের দর্পণ স্বরূপ হচ্ছে আইন। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। অ্যারিস্টটল বলেছেন সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। জন অস্টিন বলেছেন আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ। আইনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: সরকারি আইন, বেসরকারি আইন এবং আন্তর্জাতিক আইন।
সরকারি আইনকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে: ফৌজদারি আইন, প্রশাসনিক আইন এবং সাংবিধানিক আইন। ফৌজদারি আইন হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা এবং ব্যক্তি অধিকার নিশ্চিত করা সহ অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়। অপরদিকে প্রশাসনিক আইন হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা, সেসব প্রতিষ্ঠান থেকে জনগণকে সেবা প্রদান নিশ্চিত করা সহ আইন জনগণকে সেবা প্রদান নিশ্চিত করার জন্য প্রশাসনিক আইন প্রণয়ন করা হয়েছে। অপরদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সাংবিধানিক আইন। এটির প্রশ্ন এসে থাকে, বিসিএস অনেক পরীক্ষা আসছে। রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সাংবিধানিক আইন। অপরদিকে তিন প্রকারের আইনের দ্বিতীয় প্রকারটি হচ্ছে বেসরকারি আইন। যে কোনো একটি সংস্থা বা সংঘ বা সংগঠন চুক্তি দলিল সংক্রান্ত আইন হচ্ছে বেসরকারি আইন। আন্তর্জাতিক আইন হচ্ছে আবার তিন প্রকার: শান্তিকালীন আইন, যুদ্ধ সংক্রান্ত আইন এবং নিরপেক্ষতার আইন। তাহলে আইন প্রধানত তিন প্রকার। ইংরেজিতে বলা হয় জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার পিছিয়ে নেওয়া হচ্ছে, বিচার সঠিক না হওয়া, বা বিচার বিলম্বিত হওয়া মানে হচ্ছে বিচার না হওয়া। উক্তিটি করেছেন গ্ল্যাডস্টোন। এটা পর বিশেষ অনেক অনেক পরীক্ষায় আসছে। লর্ড ব্রাউস আইন মান্য করার কারণগুলোকে পাঁচটি ভাগে ভাগ করেছেন: যৌক্তিক উপলব্ধি, অপরের প্রতি শ্রদ্ধা, নির্লিপ্ততা, সহানুভূতি এবং শাস্তির ভয়। স্বাধীনতা। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। স্বাধীনতা হলো অধিকারের ফল। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এইচ জে লাস্কির। একটি রাষ্ট্রের নাগরিকগণ বিভিন্ন ধরনের স্বাধীনতা ভোগ করেন। স্থান কাল পাত্র ভেদে এটি আবার বিভিন্ন প্রকারের বা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা এবং পৌর স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতার উদাহরণ হচ্ছে ধর্ম সংক্রান্ত স্বাধীনতা কিংবা মত প্রকাশের স্বাধীনতা। এই উদাহরণগুলো লিখে রাখবেন, মার্ক করে রাখবেন, নোট করে রাখবেন। সামাজিক স্বাধীনতা হচ্ছে জীবন ধারণ, সম্পত্তি ভোগ কিংবা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে ভোটার হবার স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে পেশা বাছাই ও জীবিকার স্বাধীনতা এবং অর্থনৈতিক মানুষের মৌলিক পাঁচটি চাহিদা পূরণের জন্য অর্থনৈতিক স্বাধীনতার বিকল্প নেই। জাতীয় স্বাধীনতা হচ্ছে আমরা যে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, সেটা হচ্ছে আমাদের জাতীয় স্বাধীনতা। পৌর স্বাধীনতা হচ্ছে জীবনের অধিকার, সম্পত্তির অধিকার, ধর্ম সংক্রান্ত অধিকারগুলো হচ্ছে পৌর স্বাধীনতার অন্তর্ভুক্ত। তাহলে স্বাধীনতা হলো অধিকারের ফল। উক্তিটি করেছেন লাস্কি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছে যে গুচ্ছভুক্ত যে মৌলিক
বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক জিকের অংশটুকু কিন্তু এইচএসসির মূল বই থেকে আসে। এ কারণে আমরাও কিন্তু হচ্ছে একদম এইচএসসির মূল বই থেকে পড়তেছি। আপনারা বাজারে বাজারে যেসব প্রচলিত মৌলিক জিকে বইগুলো দেখেন, এগুলো হচ্ছে 10টি বইয়ের সমন্বয়ে একটা বই তৈরি করা। এর ভিতরে না আছে বিস্তারিত কিছু, না আছে বোর্ড বইয়ের কিছু। এগুলো পরে আসলে তেমন লা- পরীক্ষায় কমন পাওয়া যায় না। এরপর হচ্ছে সাম্য। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র প্রসঙ্গে প্লেটোর লেখনীতে সাম্যবাদের কথা পাওয়া যায়। আধুনিক যুগে ব্যক্তিগত সম্পত্তি বিলোপ করে সাম্যবাদ প্রতিষ্ঠার কথা বলেছেন কার্ল মার্কস। ফরাসি বিপ্লবের মূল কথা ছিল সাম্য। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব এই তিনটি বিষয় প্রতিষ্ঠা করাই ছিল ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য। সাম্য প্রধানত চার প্রকার: সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য এবং আইনগত সাম্য। সামাজিক সাম্য হচ্ছে বাক স্বাধীনতা, সম্পত্তির অধিকার, সামাজিক নিরাপত্তা ভোগ এবং নাগরিক অধিকার চর্চা। এগুলো হচ্ছে সামাজিক সাম্য। রাজনৈতিক সাম্য হচ্ছে সংগঠন করার স্বাধীনতা, নির্বাচনে অংশগ্রহণের সুবিধা, ভোটাধিকার। অর্থনৈতিক সাম্য হচ্ছে পছন্দমতো পেশা নির্বাচন, পেশা পরিবর্তন, যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ। এগুলো হচ্ছে অর্থনৈতিক সাম্য। এবং আইনগত সাম্য হচ্ছে চাকরিতে সমান সুযোগ লাভের অধিকার, সংগঠন ও সমাবেশের অধিকার। এগুলো হচ্ছে আইনগত সাম্য। বাংলাদেশের মতো দেশে আইনগত সাম্য সংবিধান দ্বারা সুরক্ষিত থাকে। ব্যক্তিগত সম্পত্তি বিলোপের সাম্যের কথা বলেছেন কার্ল মার্কস। প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের নির্বাচনে ভোট দেওয়ার ক্ষমতা হচ্ছে রাজনৈতিক অধিকার। তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে পৌরনীতির সুশাসন প্রথম পত্রের বোর্ড বই থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় শেষ করলাম। এভাবে প্রত্যেকটি বই অর্থাৎ পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজবিদ্যা, ইতিহাস, ইসলামের ইতিহাস এবং আইসিটি, প্রত্যেকটি বইয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের প্রত্যেকটি অধ্যায় আমরা ক্লাসের মাধ্যমে শেষ করব। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা জানিয়ে সকলেই নিজের পছন্দ মতো সাবজেক্টে নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স হোক, এই প্রত্যাশা। আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।